নমস্কার সকলকে। আমি নন্দিতা ঘোষ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। আশা করছি ভিজিবল প্রপারলি আমার স্ক্রিনটা আপনাদের কাছে। বেশ কিছুদিন ধরে আমি আপনাদের একটি ক্লাসের সিরিজ চালাচ্ছি, যেটা আমাদের WBSLST 2025 কে সামনে রেখে। তো আমি আপনাদের বলেছিলাম যথারীতিভাবেই যে তার সাথে সাথে আমরা পাঠ্যাংশের সাথে সাথে সেই পাঠ্যগুলোকে প্রত্যেকটিকে ভ্যালুড করার চেষ্টা করব। সেরকমই আজকে একটা ক্লাস। তার আগে সকলকে নমস্কার এবং সকলকে অনেক অনেক ওয়েলকাম আমাদের ক্লাসে। আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। এবং আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। আমি নন্দিতা ঘোষ। আমি সাধারণত আপনাদের বাংলা এবং সিটিপির বিষয়টা দেখিয়ে থাকি। আপনার জানার পরিধিটাকে সামান্য একটু জানিয়ে একটু বাড়ানোর সাহায্য করে থাকি, বা আপনি যে ভাষায় জেনেছেন তার থেকে একটু সহজ ভাষা আমরা বিশ্লেষণ করে থাকি। আমাদের টপিক আজকে বাংলার উপর, বাংলা এসএলএসটির উপর, এবং তার থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, যেটা সর্বোচ্চ দাঁড়িয়ে এই মুহূর্তে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এক্সাম সেট। কিসের উপরে হঠাৎ করে এক্সাম সেট দেবো কেন, অনেকের মনে হতে পারে। আপনি ক্লাস সংখ্যা দেখলে বুঝতে পারবেন আজকে ক্লাস সংখ্যা 12। এর আগে আমরা তার মানে 11টি ক্লাস করে ফেলেছি। সেই 11টি ক্লাসের মধ্যে আমরা নবম শ্রেণীর বিভিন্ন পাঠ্যাংশগুলোকে আলোচনা করেছি। সেখানে কিছু গল্প এবং সেখানে কিছু কবিতা ছিল, যেগুলো আমরা আলোচনা পর্বে রেখেছিলাম, এবং আমরা বলেছিলাম প্রতি সপ্তাহে আমরা একটি করে এক্সাম সেটের ব্যবস্থা করব। সারা সপ্তাহে আমরা যতটুকু পড়িয়েছি ততটুকু পর্যন্ত একটি এক্সাম সেট হবে। এইবারে সেই এক্সাম সেটের পরিমাণটা বাড়বে। কিরকম বাড়বে? ধরুন আমি একটা প্রথম সপ্তাহে আপনাদের, যখন আমি এসএলএসটির জন্য শুরু করেছিলাম পাঠ্যাংশ, তখন আপনারা দেখেছেন যে কলিঙ্গ রাজার কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম। তার পরবর্তী সেরমে দাম বা অন্যান্য গল্প এবং কবিতার মাধ্যমে সেগুলোকে শেষ করেছি, এবং শেষে আমরা যে ক্লাসটা করেছি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা পথে প্রবাসে, এবং তারপরে একটি আমরা করেছি, সেটা হচ্ছে হিমালয় দর্শন। ঠিক আছে? তো দ্য থিং ইজ যে তার এছাড়াও আমরা বাংলা নবম শ্রেণীর দ্বিতীয় ভাষার কিছু অংশকে পড়েছি। বীরবাহুর প্রতি রাবণকে পড়েছি আমরা, নগরলক্ষ্মী পর্যন্ত ওখানে পাঠ করেছি। আর অন্যদিকে গদ্যের দিক থেকে আমরা কিন্তু ওদিকে বঙ্গালের ইতিহাসের আমাদের একটা প্রেক্ষাপটের সাপেক্ষে আলোচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গল্পকে আলোচনা করেছি। হঠাৎ করে ম্যাডাম এগুলো কেন শুনবো? আপনারা সকলে অবশ্যই শুনবেন না, যারা অবশ্যই 2025-এর আমাদের WBSLST ক্যান্ডিডেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্যান্ডিডেট, তারা কিন্তু অবশ্যই ক্লাসেস গুলো দেখবেন। সেগুলো টিজিটি এবং পিজিটি লেভেলের উপরে। আপনি যারা পরীক্ষা দেবেন আপনারা, তারা প্রত্যেকেই ফলো করতে পারেন। ঠিক আছে? সিলেবাস সম্পর্কে আশা করছি আমার বিশেষ বিস্তারিত বলার প্রয়োজন হবে না, কারণ সিলেবাস সম্পর্কে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা অলরেডি 1 মাসের মতো প্রিপারেশন রয়েছেন। আশা করছি আপনাদের সে সম্পর্কে ধারণা রয়েছে যে আপনার টিজিটির বইগুলো কিন্তু পিজিটির অ্যাজ আ পাঠ্য হিসেবে রয়েছে। এই হচ্ছে বিষয়। আরেকটা যেটা বিষয় আমার চ্যানেল সম্পর্কে বলার, সেটা হচ্ছে আমি প্রত্যহ, অর্থাৎ প্রত্যেক দিন আপনি বলতে পারেন আমি 6টি করে ক্লাস নিই। সপ্তাহে 6টি ক্লাস নিয়ে থাকি। এর মধ্যে 4টি আপনাদের বাংলা ক্লাস নিয়ে থাকি, এবং বাকি ক্লাসেস গুলো অর্থাৎ 2টি ক্লাস সিডিপি নিয়ে থাকি। ঠিক আছে? অনেকদিন ধরে সিডিপি ক্লাস আপলোড করা হচ্ছে না। প্লিজ কাইন্ডলি একটু চেষ্টা করবেন। আমি আমার সময়ের সাপেক্ষ বিশেষত কারণের জন্য আমি সিডিপি ক্লাসেস গুলো আপলোড করতে পারছি না, এবং যখন আপলোড হয় সেটি হচ্ছে গিয়ে দুপুর 2টো। প্রত্যেকদিন দুপুর 2টোর সময় রেকর্ডেড ভার্সনে আপনাদের ক্লাস আপলোড হয়ে যায়। যদি কোনোদিন দেখেন ক্লাস আপলোড না হয়েছে, অবশ্যই আমাদের পোস্টটাকে চেক করবেন, অর্থাৎ আমার চ্যানেলের পোস্ট। আমার চ্যানেলের নাম বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবেন। যদি কোনো অসুবিধা হয় সেখানে অবশ্যই জানানো হবে। আদারওয়াইজ আপনি রেগুলারলি বিশ্বাসযোগ্যতার সাথে এই চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। অনেকের মনে হতে পারে যে আমি কেন হঠাৎ করে এই চ্যানেলটিকে ফলো করতে যাব কিছু। অবশ্যই ক্লাসেস গুলো দেখবেন। যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনার প্রয়োজন, তাহলেই অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটির পাশে থাকবেন যদি প্রয়োজন লেগে থাকে। যদি না লেগে থাকে অবশ্যই স্কিপ করে যাবেন, এই স্বাধীনতা আপনার কাছে রয়েছে। আর যে বিষয়টা বলার, এই প্রত্যেকটি যে ক্লাসেস গুলো দেখছেন, এগুলো আমরা প্রত্যেকটি বিষয়কে পাঠ্য করে এবং বিভিন্ন ভাবে রসবিচারের মাধ্যমে এবং প্রত্যেকটি বিষয়বস্তুকে খুঁটিয়ে দেখার চেষ্টা করছি। সেখানে শব্দার্থ থেকে শুরু করে প্রত্যেকটি লাইন সম্পর্কে ব্যাখ্যা, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে করানো হচ্ছে। যদি বলেন যে টিজিটি পিজিটি সম্পূর্ণ ব্যাখ্যা কি এখানে হচ্ছে, একেবারেই নয়। আমরা কেবলমাত্র টিজিটির এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ করছি, কারণ আমরা 7 দিনের একটি কি বলবো, পাঠ্যের ভঙ্গিকে নিয়ে এগোচ্ছি, যেখানে দাঁড়িয়ে আমরা কেবলমাত্র নবম দশম শ্রেণীকে টার্গেট করে এগোচ্ছি। অলরেডি আমরা নবম শ্রেণীর শেষের দিকে প্রায় পৌঁছে গেছি।
দশম শ্রেণী এরপরে করব। এছাড়াও সাহিত্যের ইতিহাস এবং গ্রামাটিক্যাল ক্লাসগুলো আপনাদের দেওয়া হয়ে থাকে। সাহিত্যের ইতিহাস এখনো পর্যন্ত শুরু করা হয়নি, কারণ সাহিত্যের ইতিহাসে বেশ কিছু পাঠ্যাংশ আছে যেগুলো নির্দিষ্টভাবে আমি সেখানে আলোচনা করব। এছাড়া যদি বলেন গ্রামারের ক্লাস তাহলে কোথায় পাবো, আমার যে চ্যানেলটি আছে এখানে আপনি তিনটে প্লেলিস্ট পাবেন। একটি এসএলএসটি বাংলার জন্য, যেটি আপনাদের টেক্সট বেসিস পড়াশোনা নবম শ্রেণীর জন্য এখনো পর্যন্ত তৈরি হয়েছে। দশম শ্রেণীর জন্য আলাদা প্লেলিস্ট তৈরি হবে, আপনাদের আগে থেকে জানিয়ে দিই। এছাড়া আরেকটি প্লেলিস্ট পাবেন আপনি, সেটা হচ্ছে গিয়ে গ্রামাটিক্যালের প্লেলিস্ট। আপনারা যারা পিজিটি লেভেলে পরীক্ষা দিচ্ছেন, টিজিটি লেভেলে পরীক্ষা দিচ্ছেন, ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষা দিচ্ছেন যেখানে বাংলা রয়েছে, গ্রামার হিসাবে রয়েছে, আপনি স্কুল ক্যান্ডিডেট হন, আপনি কলেজ ক্যান্ডিডেট হন, হোয়াট এভার ইট বি, যে কোনো কিছু ক্যান্ডিডেট হলে আপনি সেটাকে ফলো করতে পারেন এবং সেটা আপনার জন্য উপযোগী এবং উপকারী বলে আমার মতামত। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। আরেকটা যে বিষয়টা বলার সেটা হচ্ছে, আরেকটি যে প্লেলিস্ট রয়েছে সেটা সিডিপির জন্য। অনেকে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি সম্পর্কে জেনে থাকবেন, যারা টিচিং লেভেলে পড়াশোনা করেন বা পরবর্তী সময় পড়তে চাইছেন বা পড়াতে চাইছেন, প্রত্যেকে চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং সেই ক্লাসেস গুলো দেখে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন। ইরেগুলারিটি হচ্ছে আই নো সেখানে, তো আমার কিছু কাজের জন্যই হচ্ছে, আশা করছি খুব শিগগিরই সেটাকে আমি ঠিক করে নেব। এই পর্যন্তই আজকে। সরাসরি ক্লাসে যাব। যদি বলেন এক্সাম সেটটা কিসের উপর প্রিপেয়ার করা হয়েছে, আপনাদের বললাম নবম শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় ভাষা যে ক্লাসেস গুলো আপনাদের করানো হয়েছে প্রত্যেকটা টপিকের উপর আপনি এখানে প্রশ্ন পাবেন। প্রশ্নকে বিশ্লেষণ করবেন। ভাববেন যে রেকর্ডেড ভার্সনে হচ্ছে, ইট মিনস আমি তাহলে নিজেকে ইভ্যালুয়েট কি করে করবো। আমি অবশ্যই আপনার সামনে যখন প্রশ্ন রাখছি অবশ্যই আলোচনা একটি পর্বের মধ্যে দিয়ে যাবো, আপনি নিজেকে ইভ্যালুয়েট করতে পারেন। যদি এর থেকেও বেশি ইভ্যালুয়েশন আপনার প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই এই ক্লাসের শেষে পেজে আমাদের একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয়ে থাকে, যেটা আপনি অ্যাজ কি বলবো এটাকে, বারকোড হিসাবে পাবেন, যেখানে আপনি লগ ইন করতে পারেন এবং সরাসরি জয়েন করতে পারেন। এছাড়াও যদি অন্যভাবে জয়েন করতে চান তাহলে আমি সেখানে বলবো যে যে কোনো ধরনের আমাদের যখন আমরা ক্লাস প্রোভাইড করি, দেখবেন নিচে কিছু তথ্য আমাদের দেওয়া হয়ে থাকে ক্লাসের সম্পর্কে, যেখানে ডেসক্রিপশনে তথ্য দেওয়া থাকে, সেখানে একটি ফেসবুক লিঙ্ক এবং একটি টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কেও আপনারা কিন্তু সরাসরি ভাবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া নেই, আপনি অবশ্যই টেলিগ্রামে রিকোয়েস্ট করলে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হবে। যাই হোক, মোটামুটি ভাবে টেলিগ্রামে সকলেই মোটামুটি যুক্ত রয়েছেন। আর আর সকলে যারা যুক্ত হতে চাইছেন অবশ্যই যুক্ত হতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, অনেকের মনে হতে পারে এর পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থাকতে পারে, একেবারেই নয়। এই চ্যানেলটি নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। এই চ্যানেলটি তৈরি হওয়া আমার নিজের জন্য, নিজের স্বাবলম্বিতার দিক বা নিজের নির্ভরশীলতার দিককে কোথাও গিয়ে তৈরি করার জন্য। আপনারা অনেকেই জেনে থাকবেন আমি বিভিন্ন জায়গায় কাজ করে থাকি বা কাজ করেছি। তো সেখানে দাঁড়িয়ে নিজস্ব একটা জায়গাকে তৈরি করা। অবশ্যই যদি আপনাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে আমি চ্যানেলটিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি এবং মূলতভাবে বাংলার জন্য মূলতভাবে কিছু করা যেতে পারে উইদাউট এনি বাণিজ্যিক উদ্দেশ্য। যাই হোক, অনেকটা কথা হলো। আমি প্রত্যেকদিনই ক্লাসের শুরুতে বেশ কিছু কথা বলে আপনাদের সাথে শুরু করি, আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন। আশা করছি ক্লাসগুলো আপনাদের উপকারে লাগবে, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বারবার করে বলবো, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি করবেন অবশ্যই। আর যদি বলেন এই পিডিএফ এর কথা, এই পিডিএফ পোর্শনটা আপনাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে, উইদাউট এনি অ্যান্সার কি, যাতে আপনি পরবর্তী সময় নিজেদেরকে ভ্যালিড করতে পারেন, ঠিক আছে। এবং বললাম যেটুকুনি আমাদের মূলত ভাবে কি কি গল্প হয়েছিল, আমাদের দাম গল্প হয়েছিল, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল, এগুলো মোটামুটি ভাবে অন্নদা শঙ্কর রায়ের পথে প্রবাস বা রোকেয়া বেগমের হিমালয় দর্শন, এই সমস্ত অব্দি আমাদের হয়েছিল। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে গদ্যের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমাদের বাংলার ইতিহাস হয়েছিল, আর অন্য দিক থেকে নগর লক্ষ্মী পর্যন্ত আমাদের কিন্তু দ্বিতীয় ভাষার ক্লাস কিন্তু কমপ্লিট হয়েছিল। তার উপরেই বেস করে কোয়েশ্চেন গুলো তৈরি করা হচ্ছে। অবশ্যই নিজেকে ইভ্যালুয়েট করে ইভ্যালুয়েট করা ভীষণ দরকার। খুঁটিয়ে টেক্সট পড়া ভীষণ দরকার, বলা যায় না কোথা থেকে প্রশ্ন আসে। আপনার জন্য একটা নাম্বারও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা মিসলিনিয়াসে পাশ করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যারা পারেননি তারা নতুন করে শুরু করুন, এই একটা তথ্য দেওয়ার ছিল। প্রচুর স্টুডেন্টস ছিল আমার সাথে যুক্ত হওয়া, তো তাদের উদ্দেশ্য, তারা যদি ক্লাসটা সামনে পেয়ে থাকেন অবশ্যই তাদের জন্য অনেক শুভকামনা। যাই হোক, শুরু করি ক্লাসটা। আমরা আজকে প্রথম প্রশ্ন আমাদের জন্য কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেনের নাম্বার দেওয়া নেই, আমি একটু বলে দিই, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। চিকুর কথার অর্থ আমরা সকলেই জানি যে কেশপাশকে বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। আর অন্য দিক থেকে দেখলে আপনি বিদ্যুৎকেও বোঝাতে পারেন। ড্যাশ মেঘ ডাকে দূর দূর, এটা আমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার লাইন। আপনি বুঝতে পারছেন, যারা পড়েছেন অবশ্যই বুঝতে পারবেন কোথা থেকে নেওয়া হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি,
থেকে নেওয়া হয়েছে। কে লিখছেন আমাদের? লিখছেন, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, আশা করছি তাহলে আপনারা প্রপারলি দেখতে পারবেন হয়তো। মুকুন্দরাম চক্রবর্তী। আমরা এভাবে প্রত্যেকটা বিষয় একটু আলোচনা করে যাব। একটু মনে রাখবেন, এটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে নেওয়া হয়েছে। মুকুন্দরাম চক্রবর্তী এটি লিখছেন। এর সাথে যেটা মনে রাখবেন, মুকুন্দরাম সম্পর্কে দুটো কথা। মুকুন্দরাম চণ্ডী মঙ্গলের কিন্তু লেখক ছিলেন। কিসের লেখক ছিলেন? চণ্ডী মঙ্গল আহ মঙ্গল কাব্যের কিন্তু লেখক ছিলেন। এবং এখানে কলিকা মঙ্গল বলে সেটাকে অভিহিত করা হয়ে থাকে। এছাড়াও যেটা আপনাকে মনে রাখতে হবে, দেবী চণ্ডীর আদেশে কিন্তু এখানে হনুমান এই কলিঙ্গ দেশে কিন্তু কি বলবো, কলিঙ্গ দেশকে একটা ভয় ভঙ্গুর নগরীতে পরিণত করেছিল, নদীগুলো দ্বারা দেশে ধেয়ে গিয়েছিল। এরকম বিভিন্ন বিষয় আপনাকে মনে রাখতে হবে। এবারে এই লাইনটা সম্পূর্ণ করার জন্য, এটা 2023-এ আমার যতদূর মনে হচ্ছে, 2023 বলছি কেন, 2016-তে আসা একটি লাইন, এরকম লাইন কলিঙ্গ দেশ থেকে এসেছিল। আমিও সেরকম একটা লাইন আপনাদের সম্মুখে দিয়েছি। আপনারা যারা পড়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, আপনাদের কিন্তু উত্তর হবে কি হবে? উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। এটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে নেওয়া হয়েছে। মুকুন্দরাম চক্রবর্তী লেখা, মুকুন্দরাম চণ্ডীমঙ্গল রচনা করেছেন। এর সাথে সাহিত্যের ইতিহাসের প্রসঙ্গে একটি কথা মনে রাখবেন, যে মুকুন্দরাম কিন্তু এমন কাব্য রচনা করেছিলেন যাতে মনে করা হতো তিনি যদি পরবর্তী যুগে জন্মাতেন তাহলে কিন্তু তিনি একজন ঔপন্যাসিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন। কারণ তার কাব্যের মধ্যে এরকম ঔপন্যাসিক ছাপ কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন আশা করছি আপনাদের স্পষ্ট হয়েছে। আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। একটু কালিটা চেঞ্জ করে নিই। হরিৎ কথাটির অর্থ কি? ত পাবেন আপনি এখানে। হরিৎ কথাটির অর্থ কি? এই হরিৎ শব্দটি আমরা মুকুন্দরাম চক্রবর্তীর কলিকা মঙ্গল থেকে পেয়েছি। সাধারণত ভাবে আপনি অন্য জায়গায় দেখতে পারেন, মূলত ভাবে আমরা সেখান থেকে পেয়েছি। এবারে এই হরিৎ শব্দটির অর্থ কি ছিল? এটি কি সবুজ, হলুদ, ধূসর নাকি কোনোটি না? হরিৎ শব্দের অর্থ কিন্তু আপনি আরেকটা জায়গায় যেখানে পাবেন সেটা হচ্ছে গিয়ে বেগম রোকেয়ার কিন্তু হিমালয় দর্শনে আপনি দেখতে পারবেন যে চায়ের বাগানগুলো, হরিৎ চায়ের বাগানগুলো দেখতে ধরণীর কেশপাশের মতো লাগছে কিন্তু। ঠিক আছে, সেটার অর্থ কিন্তু অবশ্যই হরিৎগুলো কিন্তু আমাদের সবুজ বলে প্রতিফলিত হয়। এবং যখন মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আপনি আলোচনা হতে দেখবেন, তখন দেখবেন যে, মানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সাপেক্ষে বলছে, তখন দেখবেন যে হরিৎ যেই ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো ধূসর হয়ে গিয়েছে এবং তাতে কিছু দেখা যাচ্ছে না, শস্যগুলো নষ্ট হয়ে গেছে, এরকম বিভিন্ন বিশ্লেষণ আপনি পাবেন। মূলত ভাবে সবুজ অর্থে কথাটি কিন্তু ব্যবহৃত হয়। এরকম আপনাদের পুরো একটি নির্দিষ্ট শব্দ দিয়ে আপনাদের কিন্তু অর্থ আসতে পারে। আপনারা কিন্তু সেখানে প্রজা দিল রর, রর কথার অর্থ কি? মুকুন্দরাম চক্রবর্তীর কবিতায় কিন্তু রর কথাটা আপনি পাবেন। এই প্রজা দিল রর, রর কথাটার অর্থ কিন্তু ছুটে পালিয়ে যাওয়া। ঠিক আছে, আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 আমরা রেখেছি। কি বলছে দেখুন, দুর্বাসা ঋষির কাছে যিনি অনুরোধ করেছিলেন শকুন্তলার জন্য, তিনি হলেন। কিসের জন্য অনুরোধ করেছিলেন? প্রার্থনা করেছিলেন। দুর্বাসা মুনি, যে আপনারা জানেন সকলে, দুর্বাসা মুনি কিন্তু কাকে অভিশাপ দিয়েছিল? শকুন্তলাকে কিন্তু অভিশাপ দিয়েছিল। শকুন্তলাকে কিন্তু অভিশাপ দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ তিনি যখন দুর্বাসা মুনি সেই কণ্ঠের আশ্রমে উপস্থিত হন, তখন কিন্তু শকুন্তলা অন্যমনস্কা ছিল। তো সেখানে ঋষি নিজেকে অপমানিত বোধ করেন। কোন ঋষির কথা বলা হচ্ছে মনে রাখবেন? দুর্বাসা ঋষির কথা কিন্তু আমরা বলছি। কোন ঋষিতে আমরা এই কোন কার আশ্রমে আসতে দেখা যায়? দুর্বাসা মুনিকে কণ্ঠের আশ্রমে আসতে দেখা যায় কিন্তু। এবং এছাড়াও যেটা মনে রাখবেন, যিনি অনুরোধ করেছিলেন যাতে তার অভিশাপ মোচন হয়, সেটা কিন্তু আমাদের প্রিয়ম্বদা। কে করেছিলেন? প্রিয়ম্বদা, অনুসূয়া কিন্তু নয়, আপনাকে মনে রাখতে হবে। এছাড়াও আর যেগুলো মনে রাখতে পারেন, এটি কিন্তু আমাদের শকুন্তলা যেই ধীবর বৃত্তান্ত ইসের থেকে নেওয়া হয়েছে। ধীবর বৃত্তান্ত আমি একটু লিখে দিই কোথা থেকে নেওয়া হয়েছে। এটি কিন্তু ধীবর বৃত্তান্ত নামক গদ্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। লিখছেন কে? লিখছেন কিন্তু আমাদের কালিদাস। ঠিক আছে, লিখছেন কে? লিখছেন কিন্তু কিন্তু আমাদের কালিদাস। এবং এছাড়াও যেটা মনে রাখবেন, এটি কিন্তু অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে ষষ্ঠ অঙ্ক থেকে কিন্তু ষষ্ঠ অঙ্ক কিন্তু এর মূলত এর থেকে কিন্তু ধীবর বৃত্তান্তটিকে নেওয়া হয়েছে, বা মূলত সেই পরিকাঠামো থেকে নেওয়া হয়েছে। এটা মনে রাখবেন। এর সাথে সাথে আপনারা যেগুলো মনে রাখবেন, যে কিভাবে গল্প গ্রন্থের মধ্যে বিষয়গুলো এগিয়েছিল। আপনারা জানেন যে একজন ধীবর অর্থাৎ জেলে কিন্তু কি পেয়েছিল? সে আংটিটিকে পেয়েছিল। কোথা থেকে পেয়েছিল? রুই মাছের পেটের থেকে কিন্তু পেয়েছিল। এছাড়া আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে গিয়ে দুই রক্ষীর নাম, একজনের নাম জুনক, একজনের নাম সূচক। এই কথাটা মনে রাখতে হবে। রাজশালকের কথা আপনি জানতে পারেন। এছাড়া তেমন ভাবে আর কিছু নেই আপনাদের মনে রাখার মতো। ছোট ছোট গল্প, খুব বেশি জিনিসপত্র আপনার কাছে থাকে না মনে রাখার জন্য। তবে
যেটুকুনি থাকবে একটু সতর্কভাবে মনে রাখার চেষ্টা করবেন বা বারবার পাঠ করে মনে রাখবেন, ঠিক আছে? আপনাদের অনেকে মনে হতে পারে এইটুকুনি একটা বিষয় এতগুলো আলোচনা কি প্রয়োজন? আপনি মাইন্ডকে প্র্যাকটিস করুন এভাবে মনে রাখার। নির্দিষ্টভাবে কবিতা বা গল্প পড়ে নির্দিষ্টভাবে সেটাকে মনে রাখার থেকে আপনি যদি এভাবে কোয়েশ্চেনের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে রিমাইন্ড করার চেষ্টা করেন, দেখবেন ব্যাপারটা অনেক বেশি ইজি হবে এবং সেটা করতে শিখুন। প্রত্যেককে বলছি এভাবে পড়তে শিখুন, ঠিক আছে? তারপরে চলে যাচ্ছি আমাদের ফোর্থ কোয়েশ্চেন। আমাদের কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার কিন্তু 4। এক্ষেত্রে বলে রাখি আমাদের এখানে ভীষণ বাইরে বৃষ্টি হচ্ছে, সো যদি কারেন্ট চলে যায় যতটুকু হবে কোয়েশ্চেন ততটুকুই আমি আপনাদের আপলোড করে দেবো, ঠিক আছে? বেশ কিছু কোয়েশ্চেন আজকে আনা হয়েছে। কি বলছে দেখুন, যে ধীবর বৃত্তান্তের উৎস, ধীবর বৃত্তান্তের উৎস শকুন্তলমের কোন অঙ্ক? মানে বলতে চেয়েছে এটি কোন অঙ্ক, এটি সপ্ত, ষষ্ঠম, তৃতীয় নাকি আমাদের দ্বিতীয় অঙ্ক? মনে রাখবেন এটি কিন্তু ষষ্ঠ অঙ্কের অন্তর্ভুক্ত। আমি আপনাদের একটু আগে কিন্তু সে বিষয়টা আলোচনা করেছি। ধীবর বৃত্তান্ত, আবারও ধীবর বৃত্তান্ত সম্পর্কে যে যে কথাগুলো বললাম প্রত্যেকটাই মনে রাখার চেষ্টা করবেন, যে ধীবর বৃত্তান্তের কিন্তু দ্বিতীয় রক্ষীর নাম কি ছিল এটা আপনাদের জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? দ্বিতীয় রক্ষীর নাম কি ছিল? মনে রাখবেন এখানে দুজন রক্ষী ছিল, একজন সূচক একজন জানুক। প্রথম রক্ষীর নাম কি ছিল? হচ্ছে গিয়ে সূচক, এবং দ্বিতীয় রক্ষীর নাম কিন্তু আমাদের জানুক ছিল। কি ছিল? এবং শ্যালক আলাদা ছিল। মানে রাজার যিনি শ্যালক ছিলেন, যিনি ওই মুহূর্তে নগরীর পুরো দায়িত্বে ছিলেন, এবং গাট কাটা বলতে সাধারণত ভাবে ধীবরকেই বলা হয়েছিল, উল্লেখ করা হয়েছিল। ধীবরকে আমরা বেশ কিছু নামে এখানে সম্বোধন করতে দেখতে পারবো। কেউ কেউ গাট কাটা বলছেন, কেউ ধীবর বলছেন, আরো বিভিন্ন নামে আমরা কিন্তু পুরুষ বলে মূলত ভাবে আমরা দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু সম্বোধন সূত্র আমরা দেখতে পাচ্ছি। ধীবর কথার অর্থ জেলে, প্রত্যেকে মনে রাখবেন। এবং আমরা মনে রাখবো যে এটি কালিদাসের লেখা। এই বিষয়গুলো আপনি কিন্তু মনে রাখতে রাখতে যাবেন, ঠিক আছে? এইবারে ইলিয়াস কত বছরে প্রচুর সম্পত্তি করেছিলেন? ইলিয়াস গল্প সম্পর্কে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। ইলিয়াস গল্পটি হচ্ছে গিয়ে লিও টলস্টয় লেখা। কার লেখা? লিও টলস্টয় লেখা। ইলিয়াস একজন বাস্কির ছিলেন, মনে রাখবেন, বাস্কির ছিলেন, এবং তিনি উফা প্রদেশে বসবাস করতেন। কোথায় বসবাস করতেন? উফা প্রদেশে। এর সাথে পরবর্তীতে মনে রাখবেন 1 বছর পরেই কিন্তু, বিয়ের 1 বছর পরেই কিন্তু তার বাবা মা মারা যায়, এবং তিনি 35 বছর কিন্তু খাটাখাটনি করে কি করেছিলেন বলুন তো? তিনি কিন্তু প্রচুর সম্পত্তি করেছিলেন। এছাড়া আরো যে বিষয়গুলো আপনি মনে রাখতে পারেন, সেটা হচ্ছে গিয়ে তার 2 পুত্র এবং একজন কন্যা ছিল। 2 পুত্র এবং একজন কন্যা ছিল, একজন কন্যা ছিল, এবং তার স্ত্রীর নাম ছিল কিন্তু শামসেমাগি। শামসেমাগি, ঠিক আছে? এছাড়া আপনি যেটা মনে রাখতে পারেন সেটা হচ্ছে যে অবশ্যই ঘোড়া, ভেড়া এবং গরু মোষের সংখ্যাটা পূর্বে কত ছিল এবং পরবর্তীকালে কত ছিল সেটা মনে রাখবেন। আর হচ্ছে গিয়ে তাকে যিনি আশ্রয় দিয়েছিলেন, অর্থাৎ তার একটা দরিদ্র সীমা নিচে নেমে যাওয়ার পরে যিনি আশ্রয় দিয়েছিলেন, তিনি হচ্ছেন গিয়ে তার পার্শ্ববর্তীতেই থাকা মোহাম্মদ শাহ কিন্তু, ঠিক আছে? এই কথাটা মনে রাখতে হবে। এই কিছু বিষয়পত্র আপনি যখন ইলিয়াস গল্পের ক্ষেত্রে পড়ছেন তখন কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? প্রচুর সম্পত্তি করার পরে ইলিয়াসের ঘোড়ার সংখ্যা কত হয়েছিল, ঠিক আছে? একটু দেখবেন প্রত্যেকে, যে প্রচুর সম্পত্তি করার পরে ইলিয়াসের ঘোড়ার সংখ্যা কত হয়েছিল। মনে রাখবেন ইলিয়াসের পূর্বে একটি ঘোড়ার সংখ্যা ছিল, এবং পরবর্তী কালে কিন্তু একটি ঘোড়ার সংখ্যা ছিল। মনে রাখতে হবে যখন পূর্বে ঘোড়ার সংখ্যা ছিল সেটাকে না, পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে যখন তার প্রচুর সম্পত্তি হলো তখন। তখন কিন্তু তার কাছে 200 কিন্তু ঘোড়া ছিল। কত ছিল? 200 ঘোড়া ছিল কিন্তু, আপনাকে মনে রাখতে হবে। 150 গরু মোষ এবং 1200 কিন্তু ভেড়া ছিল, আপনাকে এটাও মনে রাখতে হবে, ঠিক আছে? একটু চলে যাই, ইলিয়াস গল্পের তর্জমা কে করেছেন? এই প্রশ্নটায় প্রচুর ভুল হতে আমরা দেখতে পেয়েছি। মানে আমরা যখন করিয়েছিলাম, কোয়েশ্চেন অ্যাজ এ দিয়েছিলাম, তখনও প্রচুর ভুল দেখতে পেয়েছি, এবং অনেকে ওই কালিদাসের আমাদের যে ধীবর বৃত্তান্ত গল্পটি রয়েছে তার সাথে অনেকে গুলিয়ে ফেলেছে। মনে রাখবেন তার তর্জমায় কিন্তু আমরা অন্য কাউকে পাই, এবং এক্ষেত্রে আমরা কিন্তু মনীন্দ্র দত্তকে পাই, ঠিক আছে? একটু মনে রাখবেন এটা। এখানে তর্জমা হিসাবে আমরা কিন্তু মনীন্দ্র দত্তকে পাই, সত্যনারায়ণ চক্রবর্তীকে নয়। ইলিয়াসের গল্পের ক্ষেত্রে এটুকুনি আপনাকে মাথায় রাখতে হবে। তো আরেকটা যেটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, ইলিয়াস গল্পের আর কালিদাস সম্পর্কে আপনারা জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে কালিদাসে আমরা ধীবর বৃত্তান্তর কথা পাচ্ছি, ধীবর বৃত্তান্ত। আর লিও টলস্টয় তো সাধারণত ভাবে আমাদের ইলিয়াস গল্পেরই লেখক, সাধারণ লেখক। আর যিনি তর্জমা করেছেন, গল্পকার তর্জমা করেছেন, তিনি হচ্ছেন গিয়ে মনীন্দ্র দত্ত, সত্যনারায়ণ চক্রবর্তী নন। তিনি হচ্ছেন গিয়ে ধীবর বৃত্তান্তর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। কাঞ্চনমালা জানে না তোমার খেই, ঠিক আছে?
কাঞ্চনমালা জানে না তোমার খেই, এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? আপনাদের সাত ভাই চম্পাটা মনে হয় রিডিং এখনো পড়ানো হয়নি। এটা মূলত ভাবে সাত ভাই চম্পা কিন্তু কবিতার অংশ, আপনাকে সেটা মাথায় রাখতে হবে। তার জন্য কবিতার লাইনগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে গিয়ে এটি কিন্তু আমাদের বিষ্ণু দে লিখছেন। কে লিখছেন? এটি কিন্তু আমাদের বিষ্ণু দে লিখছেন। এটা আমাদের কত নম্বর প্রশ্ন একটু দেখে নিই। 6, 7, 8, 9 নম্বর প্রশ্ন। আমাদের এটা কোয়েশ্চেন সংখ্যা কিন্তু 9। ঠিক আছে? কবিতার ক্ষেত্রে এরকম লাইন ধরে প্রশ্ন বা আপনি কিন্তু শব্দের অর্থ বা শূন্যস্থান পূরণের প্রশ্ন কিন্তু জাগতে পারে। সেক্ষেত্রে কবিতাগুলোকে রেগুলারলি একবার করে দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, সমস্ত কবিতা নয়, তবে নির্ধারণ করে নেবেন আপনার পক্ষে কতগুলো কবিতা দেখা সম্ভব হচ্ছে। ঠিক আছে? 10 নম্বর কোশ্চেন আমরা চলে আসি। কি বলছে দেখুন, এটা আমাদের নব নব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে, যে বাংলায় যে যে বিদেশি শব্দ অপ্রধানত এসেছিল, খুব ভালো করে দেখবেন, প্রধানত শব্দের কথা ছিল কিন্তু আমরা সেখানে অপ্রধানত কথা ব্যবহার করেছি। এটা কোথা থেকে নেওয়া হয়েছে আপনাদের একটু বলে দিই। এটি কিন্তু নব নব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে, যেটা আমাদের সৈয়দ মুজতবা আলী লিখছেন। এবং আপনাকে মাথায় রাখতে হবে এখানটায় যে বিষয়পত্রগুলো আমরা পাই সেখানে না বাংলা সাহিত্য কিভাবে, এটা মূলত ভাবে আপনি প্রবন্ধ বলতে পারেন, গল্পের থেকেও বেটার বলা। কারণ কি, যখন আপনি এটাকে দেখবেন তখন দেখবেন ভীষণ উন্নত কিছু তথ্য বা যেগুলো আপনাদের জানা ছিল না, এরকম কিছু তথ্য আপনাদের সামনে আসবে। নবনব সৃষ্টি মূলত ভাবে এমন একটা প্রবন্ধ গ্রন্থ যেখানে পূর্ববর্তী সময় বাংলা থেকে এই নব বাংলার মধ্যে কি কি বিষয়পত্র এসেছে, আমাদের বাংলা ঠিক কতটা সচ্ছল, কোন শব্দগুচ্ছ আমাদের এখানে এসেছে, এটা কিন্তু আপনাদের জানায়। আমি অলরেডি এর উপর ক্লাস নিয়ে রেখেছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। এখানে অপ্রধান শব্দ, প্রথমে একটু প্রধান শব্দগুলো বলে দিই যেগুলো এসছিল, মানে প্রধান কিছু শব্দ যেগুলো বাংলায় কিন্তু এসেছিল। তার মধ্যে আপনি ইংরেজিকে পাবেন, প্রথমেই যেটা বলছি। এছাড়া যেটাকে পাবেন সেটা হচ্ছে গিয়ে আরবিকে পাবেন। এছাড়া যেটা পাবেন সেটা হচ্ছে কি ফার্সিকে পাবেন। ঠিক আছে? এটা আপনি প্রপারলি যে নব সৃষ্টি যে প্রবন্ধটি রয়েছে সেটার মধ্যে আপনি উল্লেখ্য দেখতে পারবেন যে প্রধান, এবং তার নিচেই আপনি ঠিক দেখতে পারবেন যে অপ্রধান কিছু শব্দ বা শব্দগুচ্ছ আমাদের বাংলায় এসেছে, যার সংখ্যা এতটাই মুষ্টিমেয় যে সেগুলোকে আমরা অপ্রধান বলতে পারি বা প্রধান হিসাবে ধরি না। মূলত কোনগুলো এসেছিল এটা আপনাকে মনে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন আসতেই পারে। ইংরেজি, আরবি এবং ফার্সি, এই তিন ধরনের ভাষা কিন্তু আমাদের বাংলায় দেখা গেছে যে বিশেষভাবে বা প্রধানত ভাবে এসেছে। যেটা আসেনি এগুলো অবশ্যই মনে রাখবেন, এগুলো কিন্তু বিদেশি শব্দ। বিদেশির কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা বিদেশি। যেটা আসেনি এখানে দেখুন ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, এছাড়াও স্প্যানিশ শব্দের মতো শব্দগুলো কিন্তু আসেনি। আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন এটি করার সময়, সেটা হচ্ছে গিয়ে সংস্কৃত কিন্তু কোনো ধরনের কোনো বিদেশি ভাষা বা শব্দ নয়। মনে রাখবেন এটি কিন্তু আমাদের ভারতীয় একটি ভাষা, এবং সেটা আমাদের বাংলায় কিন্তু তার প্রভাব একটা দেখা গেছে, আপনারা সকলেই জানেন। আরেও একটা যেটা মনে রাখবেন যে আমাদের যে উর্দু ভাষা রয়েছে, আমাদের দেশে তো উর্দু ভাষারও প্রচলন ছিল এককালে এবং এখনো কোথাও কোথাও আছে। সেই উর্দু ভাষা কিন্তু কখনোই তার সুর আরবির সাথে যুক্ত নয়, মূলত ভাবে ফার্সির সাথে যুক্ত। এছাড়া উর্দু এক কবির নাম আমরা মনে রাখবো, উর্দু কবির নাম এখানে ইকবাল হিসাবে ব্যবহৃত হয়েছে, মানে উর্দু এক কবির উল্লেখ করা হয়েছিল, তিনি কিন্তু ইকবাল। আরো দু তিনজন কবির কথা মনে রাখবেন, সেটি হচ্ছে গিয়ে কাজী নজরুল ইসলাম আমাদের এই বাংলা শব্দ ভান্ডারে মূলত ভাবে দুটি শব্দকে প্রবেশ করিয়ে দিয়ে গেছিলেন, একটা শহীদ শব্দ, আরেকটা হচ্ছে ইনকিলাব শব্দ। ইনক্লাব নয়, ইনকিলাব শব্দ। এছাড়া রবীন্দ্রনাথকে খুব সাধারণভাবে আমরা দেখি যে এই আরবি ফার্সি শব্দের কিন্তু ব্যবহার করতে। তিনি বলছেন যে আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, এরকম একটা শব্দের আপনি লাইন পাবেন, যেটি কিন্তু রবীন্দ্রনাথ বলছেন। এছাড়া এবং এই যে আরবি ফার্সির ব্যবহারকে যদি না ব্যবহার করা হয়, এটা এক ধরনের আহাম্মকি হবে, এটি কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন। এছাড়াও আপনি হিন্দির বঙ্কিম নামে একজনকে পাবেন, তিনি হচ্ছেন কি প্রেমচন্দ্র। অনেকগুলো তথ্য বললাম, অবশ্যই মনে রাখবেন, লিখে লিখে মনে রাখার চেষ্টা করবেন। আমি বেশিরভাগই মুখে বললাম, কিন্তু আপনি নোট করবেন যে আমি কি বলছি। আপনি সবসময় এটা লক্ষ্য করতে পারবেন না যে কোনটা বাদ গেল কোনটা এসে গেল, ঠিক আছে? কিন্তু যতগুলো বলা হচ্ছে ততগুলো মাইন্ড করার চেষ্টা করুন। আচ্ছা, এটা তো ছিল, হ্যাঁ ছিল। সংস্কৃত কি আত্মনির্ভরশীল ভাষা ছিল? অবশ্যই ছিল। তার সাথে সাথে আর কি কি ছিল? এই ধরনের বিষয় পত্র কিন্তু আপনাকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে বাংলা এবং ইংরেজি কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয়। ঠিক আছে? এই কিছু কিছু বিষয় আপনি যখন পড়বেন আপনার নিজের কিন্তু মনে রাখা দায়িত্বের মধ্যে পড়ে। এভাবেই প্রশ্নগুলিকে সলভ করবেন। তারপর
তারপরে দেখুন কি বলছে, ঝোড়ো সাধু গল্পে, ঝোড়ো সাধু কার লেখা ছিল? আপনি যদি খুব ভালো করে মনে করেন, ঝোড়ো সাধু একটি ঝড়ের গল্প নিয়ে লেখা একটা গল্প ছিল, যেটা কিন্তু আমাদের মহাশ্বেতা দেবীর লেখা। কার লেখা একটু মনে রাখবেন? মহাশ্বেতা দেবীর লেখা। ঠিক আছে? এবং এর কথক কে ছিলেন? ডক্টর দিব্যেন্দু রায়, মোহন প্যাটেল, তথাগত নাকি সুকুমার? ডক্টর দেবেন্দু রায় এখানে দেওয়া রয়েছে। ইনি কিন্তু মোটরত ভাবে ছিলেন না, তবু আমি এই সম্পর্কে ব্যাখ্যা করছি না। মোহন প্যাটেল ছিলেন হচ্ছে গিয়ে আমাদের এই নির্দিষ্ট গল্প যেটি রয়েছে, যেটি ঝোড়ো সাধু নামে পরিচিত, সেখানকার কিন্তু সাংবাদিক ছিলেন। তথাগত কিন্তু আমাদের উত্তর হবে। তথাগত কিন্তু কথক ছিলেন, যিনি ঝোড়ো সাধুর সাথে বিভিন্ন কথোপকথন করেছিলেন এবং পরবর্তী সময়ে তার সাথে যোগাযোগ রেখে তার পরবর্তী সময় দক্ষিণ কলকাতা তাদের কিন্তু বিবেকানন্দ পার্কে আসতে দেখা যায়। এইবারে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সুকুমারের কথা আমরা আলোচনা করছি, ইনি কিন্তু দাম গল্পের কথক ছিলেন, কেউ গুলিয়ে ফেলবেন না। ইনি কিন্তু দাম গল্পের কথক ছিলেন। ঠিক আছে? গল্পের কথক ছিলেন, এইটুকুনি আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আরেকটা যেটা মাথায় রাখতে পারেন, সেটা এই গল্পের সাপেক্ষে, অর্থাৎ ঝোড়ো গল্পের সাপেক্ষে, ঝোড়ো সাধু গল্পের সাপেক্ষে ডক্টর দেবেন্দু রায় কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞ ছিলেন। ছিলেন। এছাড়াও আপনি আরো কিছু নাম পাবেন। এছাড়াও আপনি যেগুলো মনে রাখবেন সেটা হচ্ছে গিয়ে তারা কোথায় কোথায় ঝড় দেখেছিল, সুন্দরবনে দেখেছিল, গাইঘাটাতে দেখেছিল, তারা ডায়মন্ড হারবারে ঝড় দেখেছিল, পুরী থেকে ফেরার পথে চিল্কা স্টেশনে ঝোড়ো সাধুর সাথে প্রথম তার দেখা হয় এবং পরবর্তী সময় দেখা যায় যে হাওড়া স্টেশনে গিয়ে তিনি কিন্তু হারিয়ে যাচ্ছেন। এরকম বিভিন্ন বিষয়। এবং ঝোড়ো সাধু কিন্তু মূলত ভাবে ময়ূরভঞ্জের লোক ছিলেন, তিনি মেদিনীপুর এবং উড়িষ্যার মাঝামাঝি একটা জায়গায় নৌকোর কাজ কিন্তু করতেন। এরকম বিভিন্ন বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যখন ঝোড়ো সাধু গল্প সম্পর্কে আপনি পড়ছেন। এছাড়াও বেশ কিছু লোকের নাম মনে রাখতে পারেন আপনি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ভূমিকম্প বিশেষজ্ঞ দেবেন্দু রায়। এছাড়াও মোহন প্যাটেলের নাম মনে রাখতে পারেন, ডক্টর মণিময় কথা মনে রাখতে পারেন। এরা কিন্তু বিভিন্নভাবে এই গল্পের সঙ্গে কিন্তু যুক্ত ছিল। কেউ কেউ মেঘ বিশেষজ্ঞ ছিলেন, কেউ ভূমিকম্প বিশেষজ্ঞ ছিলেন, কেউ সাংবাদিক ছিলেন এবং কথক হিসাবে কিন্তু তথাগতকে পাই। এবং সাধারণ যার সম্পর্কে আমরা কথা বলছি তিনি কিন্তু ঝোড়ো সাধু ছিলেন। ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয় আপনাকে একটু দেখে রাখতে হবে যখন যখন দেখছেন। এবং অবশ্যই ঝড়ের কথা মনে রাখবেন। কোথায় কোথায় পুরীর ক্ষেত্রে আপনি একটা ঝড়কে দেখতে পারবেন, তার পরবর্তী সময় সুন্দরবনের ক্ষেত্রে একটি ঝড়কে দেখতে পারবেন, তার পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে বলুন ওটাকে কি, গাইঘাটায় যেখানে তার দাদা থাকতেন, সেখানে একটি ঝড়কে দেখতে পারবেন। এছাড়া ক্যানিং এ আপনি একটি ঝড়কে কিন্তু দেখতে পারবেন। চার চারটে ঘরের কথা দেখতে পারবেন। এখানে সেই ঝড়ের কথা উল্লেখ নেই যেখানে দাঁড়িয়ে কিন্তু সাধু মন্ত্র শিখেছিল, সেই ঝড়ের কথা আমরা উল্লেখ করছি না। আচ্ছা, কলকাতা থাকাকালীন তিনি কিন্তু আরো একটি ঝড়কে দেখতে পারবেন। ঠিক আছে? এভাবে প্রত্যেকটি বিষয়কে মিলিয়ে মিলিয়ে কিন্তু একবার দেখার চেষ্টা করবেন। আমাদের এটা 11 নম্বরের প্রশ্ন। আমরা একটু উপরে উল্লেখ করে দিই। 12 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো একটু। মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুনি আমার নগদ লাভ। এটি লাভের অঙ্কের পরিমাণ কত ছিল? এটি দাম গল্পের কথা বলা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। এবং দাম গল্পের যিনি কথক ছিলেন তিনি কিন্তু সুকুমার ছিলেন। আপনারা শেষের দিকে বা মাঝের দিকে আপনি পাবেন। তিনি কিন্তু কি করছিলেন, তিনি কিন্তু কলেজে বাংলা পড়াতেন, বাংলার শিক্ষক ছিলেন এবং তাকে কিন্তু বিভিন্ন জায়গায় আলাপ আলোচনার জন্য নিয়ে যাওয়া হতো। এবং পরবর্তী সময়ে দেখা যায় তিনি একটা পত্রিকার সম্পর্কে, তিনি অঙ্কে ভীষণ ভীতু ছিলেন। এবং তার সাথে সাথে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে এই যে সুকুমার রয়েছে তিনি কিন্তু অঙ্কে ভীষণ ভয় পেতেন। এবং তার সাথে সাথে আরো যে বিশেষত্বগুলো তার মধ্যে ছিল, যে তিনি একদিকের বিষয়বস্তু নিয়ে অন্যদিকে চালান করতেন। মানে মূলত ভাবে যে আমরা যখন দেখতে পাচ্ছি যে তিনি এক জায়গায় সভা করতে গিয়েছেন, তিনি বলছেন যে পরবর্তী সময়েও তিনি এই ধরনের কিছু সভাসদের হিসাবে বক্তব্যকে ব্যবহার করবেন এবং এগুলো তিনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে থাকেন। এছাড়া অঙ্কের প্রতি তার অনীহা ছিল, এই বিষয়গুলো মনে রাখবেন। আর হ্যাঁ, প্রশ্নটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এরকম যে মাস্টারমশাইয়ের কাছ থেকে এতটুকুনি আমার লাভ ছিল, এই লাভের অঙ্কটা কোথায় ছিল? এই মূলত লাভ বলতে সেই যে দেখবেন সেখানে একটি পত্রিকায় তিনি লেখালেখি করেছিলেন। ঠিক আছে? পত্রিকায় একটি লেখালেখি করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে যে অঙ্কতে তার কিরকম ভীতি ছিল বা ভীতি প্রদর্শনকারীর একটা জায়গা ছিল এবং তিনি ম্যাট্রিকুলেশনের পরে অঙ্ক কিভাবে ছেড়েছেন এবং এই বিষয়গুলো আলোচনা হয়েছিল। সেখান থেকে তার পত্রিকার লোকেরা খুশি হয়ে তাকে কিন্তু 10 টাকা দিয়েছিল। এটাই তার কাছে কিন্তু লাভের অঙ্ক ছিল। এবং সেটা নেওয়ার জন্য পরবর্তী সময়ে তাকে কিন্তু ভীষণ রকম অনুতাপ করতে আমরা কিন্তু দাম গল্পের শেষে দেখতে পারি। ঠিক আছে? এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে যখন আপনারা কাজ করছেন। ঠিক আছে? আহ এই হচ্ছে বিষয়।
এইবারে ভূমিকম্প বিশেষজ্ঞের নাম, এটা আমাদের 12 নম্বর প্রশ্ন। একটু প্রত্যেকে দেখবেন ভূমিকম্প বিশেষজ্ঞের নাম বলতে আপনারা যদি এই মুহূর্তে মনে করেন যে আমরা কিন্তু কোন গল্পের কথা বলছি বলুন তো, আমরা কিন্তু ঝোড়ো সাধু গল্পের কথা বলছি, ঠিক আছে। এবং লিখছেন কে, আরো একবার মনে করুন, মহাশ্বেতা দেবী কিন্তু আমাদের লেখালেখি করছেন। এবং যিনি কথক রয়েছেন তিনি তাহলে কে, মনে রাখবেন কথক কিন্তু তথাগত ছিল। মনে রাখবেন একটু তার মামাবাড়ি কোথায় ছিল, তার মামাবাড়ি কিন্তু ডায়মন্ড হারবারে ছিল। কোথায় ছিল? ডায়মন্ড হারবারে কিন্তু তার মামা বাড়িকে আমরা দেখছি যে সুন্দরবন এলাকায় তিনি কিন্তু দেখতে যেতে চেয়েছিলেন, ডায়মন্ড হারবারের কাছাকাছি কোন একটা জায়গায় তার কিন্তু মামা বাড়ি ছিল। তো এবং আর তাছাড়া যেগুলো মনে রাখবেন, এই নরসিংহ মোহন প্যাটেল কিন্তু এখানকার সাংবাদিক ছিলেন, আপনাকে সেটা মনে রাখতে হবে। মোহন প্যাটেল কিন্তু সাংবাদিক হিসেবে ছিলেন এবং তার জন্য কিন্তু কলকাতায় এসে ঝোড়ো সাধু তার কথা আহত হয়ে কিন্তু একটি ঝড়ের সৃষ্টি করে, এরকম কিন্তু দেখা যায়। এছাড়াও চিন্তামণি নরসিংহকে আপনি দেখতে পারবেন, ডক্টর মণিময় দত্তকে দেখতে পারবেন এবং ডক্টর দিব্যেন্দু রায়কে। একটু আগে আপনারা পড়েছেন যে ডক্টর দিব্যেন্দু রায় কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞ ছিল, এটুকুনি কিন্তু আপনাকে মাথায় রেখে যেতে হবে। এছাড়াও আর বিভিন্ন বিষয় যেগুলো রয়েছে, কোথায় কিভাবে ঝড় হচ্ছে, কোন অঞ্চলের লোক ছিলেন ঝোড়ো সাধু, কি কাজ করতেন তিনি, নৌকো বানানোর কাজ করতেন, এই সকল কথা মনে রাখবেন। তার দাদা কোথায় থাকতেন, তার এক ভাগ্নে কোথায় থাকতেন, তার মিষ্টির দোকান কোথায় ছিল, কোথায় তিনি শেষ পর্যন্ত মারা যায় আপনি কিন্তু দেখতে পারবেন, তিনি কিন্তু গাইঘাটাতে মারা গিয়েছিলেন এবং একটা গাছের নিচে চাপা পড়ে একটি ঝড়ে কিন্তু মারা গিয়েছিলেন, ঠিক আছে। তার কোনো এক আত্মীয় কিন্তু সেখানে থাকতো, সেই ছবি কিন্তু মোহন প্যাটেল নামে কিন্তু যে সাংবাদিক ছিলেন তিনি কিন্তু তুলে এনেছিলেন। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। 13 নম্বর প্রশ্নে চলে যাই, ফরাসি স্থপতি হলেন। এখানে ফরাসি স্থপতির কথা হঠাৎ করে কি করে এলো? আমরা দেখবেন পথে প্রবাসে বলছি, বলুন ওটাকে কি বলে, আমরা মূলত ভাবে অন্নদা শঙ্কর রায়, হ্যাঁ পথে প্রবাসে। ফরাসি স্থপতি বলতে আমরা একজন মানুষকে পাই, তিনি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সুয়েজ খালকে কিন্তু তৈরি করেছিলেন, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে পূর্ববর্তী সময়ে বহু লোক চেষ্টা করে সেটা পারেনি, পরবর্তী সময়ে কিছু পরে সেটাকে দেখা যায়, তার জন্য ফরাসি স্থপতি বলতে আমরা কিন্তু লেসোটাসকে বুঝি। এর সাথে সাথে আপনি যেটা মনে রাখবেন, এটি নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে পথে প্রবাসে নামক একটি আপনি গল্প বলতে পারেন, প্রবন্ধ বলতে পারেন, গল্প বলাটাই বেটার। সেখান থেকে আমরা আরো যে তথ্যগুলো পাবো সেগুলো একটু মনে রাখবেন। আমাদের যিনি লিখছেন তিনি অন্নদা শঙ্কর রায়, ঠিক আছে। এবং তার সাথে সাথে দেখবেন যে রবীন্দ্রনাথের চয়নিকার আমরা কিন্তু উদাহরণ পাই, যেটি চয়নিকার মতো এত সুন্দর বইও সমুদ্র তীরাতে বাসি হয়ে যাচ্ছে। এবং যিনি আমাদের ট্রাভেল করছেন তিনি কিন্তু মুম্বাই বন্দর থেকে বন্দর থেকে কিন্তু তিনি কিন্তু জাহাজে যাত্রা শুরু করেছিলেন এবং কোথায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিলেন মনে রাখবেন, লন্ডনে যাওয়ার জন্য কিন্তু যাত্রা শুরু করেছিলেন। এবং সুয়েজ খাল সম্পর্কে আপনাকে কিন্তু কিছু তথ্য আপনি এখান থেকে পাবেন, যে সুয়েজ খাল প্রথমে খাল ছিল না, একটি যোজক ছিল। যোজক কথার অর্থ যেটি দুটি মহাদেশকে যুক্ত করছে, দুটি বিশাল মহাদেশকে ছোট একটা সরু জিনিস যুক্ত করছে যখন, এবং যাকে যাকে বা অর্থাৎ যে দুটি মহাদেশকে যুক্ত করেছিল সেটা কিন্তু আমাদের আফ্রিকা এবং এশিয়াকে যুক্ত করেছিল। এছাড়া দুটো সাগরকে সুযোগ যোজক যখন খালে পরিণত হলো বা কেটে যখন দুটি একটা তৈরি করলো, তখন মনে রাখবেন সেখানে কিন্তু দুটি সাগরকে আমরা যুক্ত হতে দেখে থাকি, ঠিক আছে। এই কথাগুলো আপনাকে কিন্তু মনে রাখতে হবে। এবং আরেকটা সিকোয়েন্স মনে রাখবেন, সেটা হচ্ছে কি আমরা প্রথমে আরব সাগর দিয়ে অর্থাৎ মুম্বাই দিয়ে যাত্রা করেছিলাম, তারপরে আমরা কোথায় পড়েছি, আমরা কিন্তু লোহিত সাগরে পড়েছি এবং তারপরে কিন্তু ভূমধ্য সাগরে পড়েছি, ঠিক আছে। তারপরে কিন্তু ভূমধ্য সাগরে পড়েছি। এবং এই দুটি সাগরের পাড়ে কিন্তু যে বন্দর শহরটি পাওয়া গিয়েছিল সেটা কিন্তু পোর্ট সৈয়দ নামে পরিচিত ছিল। এবং তারা কিন্তু যে শহরে ভূমধ্য সাগরে যাত্রা করার সময় যে শহরের মাঝে তারা একবার নেমেছিলেন এবং সেখানে নেমে লন্ডনে অন্য পথে যাওয়ার কথা ভাবছিলেন, সেই শহরটির নাম কিন্তু বা বন্দরটির নাম কিন্তু মার্সেলাস ছিল। সেটা কিন্তু দ্বিতীয় বৃহৎ বন্দর কিন্তু আমরা সেই নামে জেনে থাকি, ঠিক আছে। তো তিনি কে ছিলেন? মূলত ভাবে ফরাসি স্থপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন লেসেপ্টাস, যিনি কিন্তু এই সুয়েজ যোজকটিকে আমাদের কিন্তু তৈরি করেছিলেন। এটুকুনি মনে রাখবেন। আমরা 14 নম্বরে যাব। 14 নম্বরে কি বলছে দেখুন, ক্যালি থেকে ডোভার যেতে হলে কোন পথ অবলম্বন করতে হবে। এটাও কিন্তু আমাদের কোথাকার প্রশ্ন বলুন তো, পথে প্রবাসের প্রশ্ন। এবং সেখানে আমরা দেখতে পারবো মার্সেলাস দ্বীপে নেমে আমাদের কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আমাদের যিনি লেখক রয়েছেন তারা কিন্তু লন্ডনে পৌঁছাচ্ছেন। কোনো কোনো সময় দেখা যাচ্ছে জলপথে, কোনো কোনো সময় দেখা যাচ্ছে রেলপথে, কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে মূলত এই পথগুলোতেই দেখা গেছে। এবং আমরা ক্যালে থেকে ডোভার যাওয়ার জন্য কিন্তু একটি নির্দিষ্ট রাস্তাকে পাই, সেটা কিন্তু জলপথে ছিল, এটা আপনাকে মনে রাখতে হবে, যেটা কিন্তু অন্নদা শঙ্কর রায় পথে প্রবাসে থেকে পাওয়া যায়।
আমাদের এখানে ভীষণ বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। 15 নম্বর কোয়েশ্চেন আমাদের লাস্ট কোয়েশ্চেন হবে। আমরা পরবর্তী কোয়েশ্চেন গুলো পরে ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? আমরা 15 নম্বর কোয়েশ্চেন একটু আলোচনা করে দিই তোমাদের জন্য। 15 নম্বর কোয়েশ্চেনে কি বলা হচ্ছে দেখো, শান্তশিষ্ট বলে সুনাম আছে। কার সুনাম আছে? এটাও আমাদের অন্নদাশঙ্কর রায়ের পথের প্রবাসী গল্পের থেকে নেওয়া হয়েছে। এবং এটি কিন্তু মূলত ভাবে সেই আবারও একটি সাগরের গল্প কথা চলে আসছে। সেখানে আমরা কি পাই? আরব সাগর, ভূমধ্য সাগর, বঙ্গোপসাগর নাকি লোহিত সাগর। এখানে কিন্তু ভূমধ্য সাগর সম্পর্কে বলা হয়েছে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে এই শান্তশিষ্ট যে ভাবটি রয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু ভূমধ্যসাগর রক্ষা করতে পারেনি। আর দুটো প্রশ্ন করে দাঁড়ো, একটু তাড়াতাড়ি চলে যাব, হ্যাঁ, নইলে হবে না ক্লাসটা করানো। ভুটিয়া চাকরানীর নাম কি ছিল? ভুটিয়া চাকরানীর এই বিষয়টা আমরা কোথায় পাই বলতো? আমরা কিন্তু হিমালয় দর্শনে পাই। একটু মনে করতে করতে যাবেন, প্রত্যেকে নিজেদেরকে ইভ্যালুয়েট করবেন। আর ইনি লিখছেন কিন্তু আমাদের বেগম রোকেয়া, বেগম রো কে আ লিখছেন, ঠিক আছে? ভুটিয়া চাকরানীর কথা আমরা পাই সেখানে। তিনি কিন্তু দেখাচ্ছেন যে ভুটিয়া চাকরানী কিন্তু ভালু তার নাম ছিল। এবং এই সমস্ত আরো বিভিন্ন ডিটেলস পাই এখানে। কিছু রেলগাড়ির আমরা ডিটেলস পাই, যে রেলগাড়ি কোনটা সবচেয়ে ছোট। দেখা যাচ্ছে হিমালয়ান রেলগাড়িতে তারা সবচেয়ে ছোট বলে মনে করছেন। এছাড়াও দেখা যাচ্ছে তিনি ঢেকি শাকের কথা বলছেন। তিনি জানতেন যে ঢেকুর শাক এখনো পর্যন্ত গুল্ম জাতীয়, কিন্তু কার্বনিফেরাস যুগে একসময় ঢেকি শাককে কিন্তু তরু হিসাবে দেখা যেত, যখন 20 থেকে 25 ফিটের একটা উচ্চতা দেখা যেত। কিন্তু তিনি এখন এই হিমালয়ান পাদদেশে এসে সেই কিন্তু পরিচয় পেলেন যে ঢেকুর শাক কিন্তু তরু হিসাবে দেখা যেতে পারে বা এখনো পর্যন্ত দেখা যায়। তাছাড়া আরো বিভিন্ন বিষয় আমরা কিন্তু এগুলোতে পাবো, এগুলো আপনাকে মনে রাখতে হবে। প্রথমে তিনি পৌঁছেছেন শিলিগুড়িতে, সেখান থেকে হিমালয়ান রেড রোড কিন্তু স্টার্ট হয়। তারপরে কিন্তু তারা কার্শিয়াং গিয়েছিলেন এবং তারপরে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। এই বিষয়গুলো আপনাকে সূত্রাকারে মনে রাখতে হবে। কোন যুগে? ইনি কিন্তু এটি একটি বইয়ে পড়েছিলেন। এই লেখিকা বলতে কাকে বোঝানো হয়েছে এটা আপনার প্রশ্ন আসতে পারে। এটি বেগম রোকেয়ার কথা বলা হচ্ছে। বেগম রোকেয়া কিন্তু এই কথাটি বলেছিলেন যে ঢেকে তরু একসময় বড় বড় তরু ছিল, কিন্তু আমি জানতাম গুল্ম জাতীয় ছিল। কোন সময় তরু ছিল বলে তিনি জেনেছিলেন? সেটা হচ্ছে কার্বনিফেরাস যুগে। বাকিগুলো সমস্ত কাল্পনিক যুগের নাম কিন্তু আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে? নোঙর কবিতার লেখককে নোঙর আপনাদের পড়ানো হয়নি। নোঙর মূলত ভাবে অজিত দত্তের লেখা একটি কবিতা, ঠিক আছে? তারপরে প্রশ্ন, ইতিহাসে প্রসিদ্ধ অন্ধকূপ। এটা আমাদের বাংলা নবম শ্রেণীর দ্বিতীয় ভাষার একটি অন্তর্গত বই থেকে নেওয়া হয়েছিল। অর্থাৎ এটার উৎস হচ্ছে গিয়ে, অর্থাৎ প্রশ্নের উৎস হচ্ছে গিয়ে বঙ্গালার ইতিহাস থেকে। এটি লিখছেন হচ্ছেন গিয়ে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোথা থেকে নেওয়া হয়েছিল? বঙ্গালার ইতিহাস দ্বিতীয় ভাগ থেকে নেওয়া হয়েছিল। সেটি কোন বই থেকে অনুদিত হয়েছিল? মার্সেলাসের, কিন্তু মার্সেলাস বলছি কেন বলো, ওটাকে কি বলে, হিস্ট্রি অফ বেঙ্গল থেকে কিন্তু নেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং সেখানেই আমরা কিন্তু সিরাজদৌল্লা এবং ইংরেজদের মধ্যে, ফরাসিদের মধ্যে বা ওলন্দাজ, তার সাথে সাথে শওকত জঙ্গের সঙ্গে একটা যুদ্ধের কাহিনীকে বা ইতিহাসের প্রেক্ষাপটকে ব্যাখ্যা করতে দেখি। সেখানে আমরা দেখতে পেরেছি হলওয়েল সাহেব নামে একজন ব্যক্তিত্ব ছিলেন এবং কিছু ইউরোপীয়রা ছিলেন, যেখানে কিন্তু মোহনলাল তাদেরকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলেন সিরাজদৌল্লা তাদেরকে নিয়ে আসার পরে। এবং দেখা যাচ্ছে সেখানে কিন্তু 100 কতজন ব্যক্তিত্ব ছিল, এখানে মোট কতজন ব্যক্তিত্ব মারা গিয়েছিল, এটা কিন্তু আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। মনে রাখবেন 146 জন ব্যক্তিত্ব আমাদের টোটালে কিন্তু ছিলেন। 23 জন কিন্তু জীবিত অবস্থায় ছিল, মৃত হয়েছিল কিন্তু আমাদের 123 জন। আপনি যদি হিসাব করে দেখেন, আমরা কিন্তু এখানে ইউরোপীয়দের মারার সংখ্যা, অর্থাৎ মরে যাওয়া ইউরোপীয়দের সেনাদের সংখ্যা কিন্তু জিজ্ঞেস করেছি। সেটা কিন্তু 123 হবে, কেউ ভুল করে 146-এর সাথে চলে যাবেন না, ঠিক আছে? বোঝাতে পেরেছি? বীরবাহুর মৃত্যুতে রাবণ মকরালয় বলতে কাকে বুঝিয়েছেন? মূলত ভাবে মানে রাবণ মকরালয় বলতে কাকে বুঝিয়েছেন? মকরালয় বলতে আপনারা সকলেই জানেন যে আমরা সাগরকে বুঝিয়ে থাকি, তাই সেটা কিন্তু মকরদের আলয়। মকর হচ্ছে মূলত ভাবে কুমির জাতীয় কোনো একটা প্রাণী। আগেকার দিনে দেখা যেত, এখনকার দিনে সেরকম ভাবে দেখা যায় না, ঠিক আছে? পূর্ববর্তী সময় মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতাটিতে আমরা কিন্তু পাই, ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা একটু মনে রেখে রেখে যাবেন। শোভে তবে বক্ষস্থলে। বক্ষস্থলে কি শোভা পায়? মূলত ভাবে আপনার মনে হতে পারে কৌস্তভ রতন হয়তো শোভা পাচ্ছে, কিন্তু সেটা মাধবের বক্ষস্থলে কৌস্তভ রতন শোভা পায়। এখানে যে বক্ষস্থলে শোভা পায়ের বিষয়টা, এটা হৈমগিরি হৈমপুরীকে বলা হচ্ছে। মূলত ভাবে হৈমপুরী বলতে লঙ্কাকে বোঝানো হচ্ছে। রাবণের লঙ্কা কিন্তু বক্ষস্থলে শোভা পেয়েছিল। কার শোভা পেয়েছিল? কার বুকে? সাগরের বুকে কিন্তু রাবণের এই হৈম লঙ্কাপুরী কিন্তু শোভা পেয়েছিল। আপনাকে সেটা কিন্তু বুঝে একটু লিখতে হবে। এই অবধি ছিল আজকের বিষয়পত্র। মূলত ভাবে আপনারা 22টা-25টার মতো কোয়েশ্চেন আপনাদের এখানে খুব ঝটপট করে আলোচনা করা হলো। আশা করছি বিষয়গুলো আপনাদের হেল্পে হবে। বাইরে ভীষণ ঝড় বৃষ্টি এবং এসে চলছে।
তার জন্য খুব তাড়াতাড়ি করে আপনাদের বিষয়গুলো দেখালাম এবং বোঝালাম। কতটা সঠিকভাবে প্রেজেন্ট করা গেছে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ সঠিকভাবে করতে পারলাম না, সম্ভব হলো না, কারণ বাইরে ভীষণই